আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। উচ্চতর গণিত প্রথম পত্রের দ্বিতীয় নম্বর চ্যাপ্টার সরল রেখা নিয়ে আলোচনা করব। দ্বিতীয় চ্যাপ্টার সরল রেখা নিয়ে আলোচনা করব, যেটা আমরা ইনশাল্লাহ 3 ক্লাসের মাধ্যমেই অধ্যায়টা কভার করে দিব, সিকিউ সহ। যেখান থেকে আমি যেভাবে ক্লাস করাবো, আপনি তার মাধ্যমে সিকিউ কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ। আপনি সিকিউ লিখতে পারবেন। আসেন আমি সিকিউ ধারা যেগুলো থেকে সিকিউ আসে মূলত সেই টাইপগুলো লিখি। মূলত 6 টাইপ থেকে সিকিউ আসে। টাইপ নাম্বার 1 একটা হচ্ছে কার্তেশীয়। আপনি এখানে কার্তেশীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক আর বিন্দু দুটির দূরত্ব। 2 নাম্বার টাইপ হলো অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত। 3 নাম্বার টাইপটা হলো ঢাল এবং সরল রেখা। 3 নাম্বার টাইপ আমরা যদি দিই, আমরা হচ্ছে 3 নাম্বার টাইপ হলো ক্ষেত্রফল আর সঞ্চারপথ সংক্রান্ত। সঞ্চারপথ নির্ণয়। তারপরে 4 নাম্বার টাইপ হলো ঢাল সরল রেখা সমীকরণ। তারপরে 5 নাম্বার টাইপে আসবে হচ্ছে যেটা আসবে সেটা হচ্ছে সমান্তরাল ও লম্ব রেখার শর্ত আর সমীকরণ। 6 নাম্বার টাইপ আসবে হচ্ছে মধ্যবর্তী কোণ আর মধ্যবর্তী কোণের সমদ্বিখণ্ডক। আমরা 3 লেকচারের মাধ্যমে এই অধ্যায়টা কমপ্লিট করব। আমরা মূলত আজকে এই যে প্রথম 3টা টাইপ কভার করব। এখান থেকে বেশিরভাগ ক আসে, খও আসে কিছু কিছু সময়। 1 নাম্বার লেকচারে এটা শেষ করব। আর 4 নাম্বার টাইপটা এখান থেকে মূলত খুবই ইম্পর্টেন্ট একটা টাইপ। এখান থেকে 4 মার্কে কোশ্চেন আসে। এটা হচ্ছে 2 নাম্বার লেকচারে শেষ করব। আর এই যে বাকি দুইটা টাইপ 3 নাম্বার লেকচারে শেষ করব ইনশাআল্লাহ। এই যে এটাও 4 মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর এই যে এটা তো সমান্তরাল লম্ব রেখার সমীকরণ, এগুলো খুব ইম্পর্টেন্ট 4 মার্কের জন্য। এখন আসেন আমরা প্রথমে কার্তেশীয় টাইপ নাম্বার 1 শুরু করি। টাইপ নাম্বার 1 কার্তেশীয় পোলার স্থানাঙ্ক আর বিন্দু দুটির দূরত্ব। প্রথমে আমরা জানি স্থানাঙ্ক 2 প্রকার, কিছু কার্তেশীয় স্থানাঙ্ক, হচ্ছে পোলার স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক বলতে আমরা আসলে একটা বিন্দু দূরত্ব কিভাবে প্রকাশ করে, মানে কার মাধ্যমে প্রকাশ করে সেটা ধরলাম। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এই বিন্দুটার দূরত্ব আমরা কিভাবে নির্ণয় করবো? কার্তেশীয় মাধ্যমে। অর্থাৎ এক্স অক্ষে ধরলাম আমরা এক্স পরিমাণ গেলাম, আর ওয়াই অক্ষে
অর্থাৎ মূল বিন্দু থেকে ওয়াই অক্ষে ওয়াই পরিমাণ গেলাম, তাহলে এই বিন্দুটার দূরত্ব হবে এক্স কমা ওয়াই। এটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায়। তাহলে এই দূরত্বটা হবে এক্স কমা ওয়াই, এটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায়। এটা হচ্ছে ভুজ আর এটা হচ্ছে কোটি, এক্স হচ্ছে ভুজ আর ওয়াই হচ্ছে কোটি। এটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায়। এটা হচ্ছে কি কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায়। এখন আমরা যদি পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে চাই তাহলে কি হবে, পোলার স্থানাঙ্কে ওই সেম শুধুমাত্র এই বিন্দুটা একদম ডিরেক্ট এখান থেকে মূল বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব। এখন শুধু দূরত্ব দিলেই হবে না, এখন যদি আমরা দূরত্ব এখন এদিকেও যাইতে পারে, এদিকেও যাইতে পারে, এদিকেও যাইতে পারে, এদিকেও যাইতে পারে। এখন এই দূরত্বটা আমরা কীভাবে বুঝবো যে একদম স্পেসিফিকভাবে এইখানেই আসবে, যদি থিতাটা অর্থাৎ এর কোণটা যদি এক্স অক্ষের ধনাত্মক দিকে হয়, এক্স অক্ষের ধনাত্মক দিকে হয়, তাহলেই দূরত্ব মানে এই বিন্দুতে গিয়ে পৌঁছাবে। তাহলে এখানে এটা হচ্ছে ধরি, আমরা যদি ধরি আর, এটা যদি থিতা হয় তাহলে আর কমা থিতা দ্বারা প্রকাশ করব। তাহলে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা এটাকে আর কমা থিতা দ্বারা প্রকাশ করব। এটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা এটা। তাহলে এখন আমরা যদি প্রশ্ন আসে, যে টাইপের প্রশ্ন আসে সেটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা। কার্টেসীয় অর্থাৎ এক্স কমা ওয়াই, অর্থাৎ কার্টেসীয় বলতে এক্স কমা ওয়াইকে বোঝাবে। কার্টেসীয় এক্স কমা ওয়াইকে পোলার স্থানাঙ্কে প্রকাশ, পোলার স্থানাঙ্ক থেকে, কার্টেসীয় থেকে পোলার স্থানাঙ্ক নির্ণয়। তাহলে আমরা কার্টেসীয় অর্থাৎ এই যে এখান থেকে আমরা পোলারে নিব, আর কমা থিতাতে নিব। তাহলে আমরা আর সমান কি লিখতে পারি, আমরা আর সমান ডিরেক্ট লিখতে পারি আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কেন লিখলাম, কারণ আমরা দেখেছি যে এটা এক্স পরিমাণ যেতে পারে আর এটা মানে আরটা একদম মূল বিন্দু থেকে ওই বিন্দুতে যেতে পারে, আর কার্টেসীয়তে এক্স পরিমাণ যায়, তারপরে ওয়াই অক্ষে ওয়াই পরিমাণ যায়, তারপরে এই বিন্দুতে যায়। তাহলে আমরা ভুজ অর্থাৎ ভূমি ডিভাইডেড ভূমি আর লম্ব, ভূমি এক্স ইকাল টু ভূমি ওয়াই ইকাল টু লম্ব, তাই আমরা লিখছি আর ইকাল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন থিতাটা কিভাবে লিখবো, থিতা ইকাল টু ট্যান ইনভার্স, থিতা ইকাল টু ট্যান ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, মডুলাস ওয়াই বাই এক্স। এটা শুধুমাত্র মডুলাস কেন দিলাম, কারণ এটা ধনাত্মক মান নিতে হবে, ধনাত্মক মান নিতে হবে, কারণ থিতাটা হবে হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকে, তাই ধনাত্মক মান নিতে হবে, তাই মডুলাস দিয়েছি। এটা শুধুমাত্র প্রথম চতুর্ভাগের জন্য প্রযোজ্য। এটা কোন চতুর্ভাগের জন্য প্রযোজ্য, প্রথম চতুর্ভাগে, এটা শুধুমাত্র প্রথম চতুর্ভাগের জন্য প্রযোজ্য। তাছাড়া 2 নম্বর থিটা ইকুয়াল টু যখন দ্বিতীয় চতুর্ভাগের জন্য আমরা কীভাবে বের করব, দ্বিতীয় চতুর্ভাগে আমরা জানি এটা 180 ডিগ্রি, তাহলে মানে এখানে পাই থেকে বিয়োগ দিব আমরা, পাই বিয়োগ ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগের জন্য। আর তৃতীয় চতুর্ভাগের জন্য কীভাবে বের করব, পাই প্লাস অর্থাৎ তৃতীয় চতুর্ভাগের এটা পায়ের চেয়েও দ্বিগুণ, পায়ের চেয়েও বেশি, তাহলে পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা তৃতীয় চতুর্ভাগের জন্য। আর চতুর্থ চতুর্ভাগের জন্য আমরা একদম ঘড়ির কাঁটার দিকে যেতে পারি, ঘড়ির কাঁটার দিয়ে গেলে মাইনাস পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা চতুর্থ চতুর্ভাগের জন্য, এটা চতুর্থ চতুর্ভাগের জন্য। এটা হচ্ছে আমরা এইভাবে আমরা একটা কার্টেসীয় স্থানাঙ্ক দেওয়া থাকলে পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো, আর কমা থিতা। এখন আমরা বুঝবো কিভাবে যে স্থানাঙ্ক দেখে অর্থাৎ কার্টেসীয় স্থানাঙ্ক দেখে বুঝবো কিভাবে যে এটা কোন চতুর্ভাগে আছে। আমরা তার দেখার জন্য, তার চেনার জন্য আমরা একটা এভাবে, অর্থাৎ প্রথম চতুর্ভাগ, এটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। তাহলে প্রথম চতুর্ভাগে ভুজ কোটি দুইটাই পজিটিভ হবে, দ্বিতীয় চতুর্ভাগে ভুজ নেগেটিভ, এক্স অক্ষের নেগেটিভ দিক, এটা এক্স অক্ষের পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক, এক্স অক্ষের নেগেটিভ, এটা মাইনাস, এটা প্লাস, ভুজ নেগেটিভ কোটি পজিটিভ। আর তৃতীয় চতুর্ভাগের জন্য ভুজও নেগেটিভ কোটিও নেগেটিভ, দুইটাই যেহেতু নেগেটিভ দিকে। আর চতুর্থ চতুর্ভাগের জন্য ভুজ পজিটিভ কোটি নেগেটিভ। আমরা এইটা দ্বারা মানে ডিফাইন করব যে মানে কার্টেসীয় স্থানাঙ্কটা কোন চতুর্ভাগে আছে, সেই অনুযায়ী আমরা থিতার মানটা বের করব। আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা দেখব এখন পোলার স্থানাঙ্ক থেকে
আমরা সব শেষে কি করব, প্রশ্নগুলো আমরা সমাধান করব, যে কি টাইপের প্রশ্ন আছে আমরা বোর্ড থেকে সমাধান করব। এখন দেখব পোলার স্থানাঙ্ক, অর্থাৎ পোলার স্থানাঙ্ক দেওয়া থাকলে পোলার স্থানাঙ্ক থেকে, অর্থাৎ আর কমা থিটা দেওয়া থাকলে পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক থেকে কিভাবে কার্টেসীয় স্থানাঙ্ক নির্ণয় করা যায়, পোলার স্থানাঙ্ক থেকে অর্থাৎ আর কমা থিটা দেওয়া থাকলে, অর্থাৎ আমরা ডিরেক্ট লিখতে পারি, এটা সূত্র আমরা ডিরেক্ট মনে রাখবো, x ইকুয়াল টু আর কস থিটা y ইকুয়াল টু আর সাইন থিটা, এটা আমরা ডিরেক্ট মনে রাখবো। এখন যদি আমরা জানতে চাই যে এটা কিভাবে আরো আসলো, তাহলে আমরা দেখব যে এটা যদি আমরা এখান থেকেই আমরা দেখাই দিই, এটা যদি x পরিমাণ কাটে, এটা যদি y পরিমাণ কাটে, থিটা, তাই নি থিটা ইকুয়াল টু কি আমরা জানি, এটা যদি cos থিটা ধরি, cos থিটা ইকুয়াল টু কবরে ভূত আছে, অর্থাৎ ভূমি বাই অতিভুজ, x ডিভাইডেড r, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে x ইকুয়াল টু r cos থিটা, এখান থেকেই অর্থাৎ x এর মানটা এসেছে, এখান থেকেই মূলত x এর মানটা এসেছে এইখান থেকে। ওই সেম ভাবে অর্থাৎ sin থিটা ইকুয়াল টু y বাই r, অর্থাৎ sin থিটা ইকুয়াল টু y বাই r, অর্থাৎ y ইকুয়াল টু r sin থিটা, এখান থেকে y ইকুয়াল টু r sin থিটা এসেছে। অর্থাৎ এইভাবে পোলার স্থানাঙ্ক থেকে কার্টেসীয় স্থানাঙ্ক বের করা যায়। এখন আমরা আরেকটা দেখবো, সেটা হচ্ছে বিন্দু থেকে, অর্থাৎ বিন্দু দেওয়া থাকলে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা কিভাবে নির্ণয় করব, দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা কিভাবে নির্ণয় করব, দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করব, দুটি বিন্দু কি x1, y1 আর x2, y2, এদের মধ্যবর্তী দূরত্ব আমরা কিভাবে নির্ণয় করব, দূরত্ব কিভাবে নির্ণয় করব, দূরত্ব ইকুয়াল টু রুট ওভার ভুজদ্বয়ের অন্তর, ভুজ অর্থাৎ x1 মাইনাস x2 হোল স্কয়ার, ভুজদ্বয়ের অন্তরের হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের উপর হোল স্কয়ার, শেষ। এই তো দূরত্ব, আর দূরত্ব কখনো নেগেটিভ হয় না, এটা মনে রাখবো আমরা, এই কারণে বর্গ করে দেওয়া হয়েছে, মানে দূরত্ব ইকুয়াল টু রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কয়ার। এটা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থার দূরত্ব। পোলার স্থানাঙ্ক ব্যবস্থার দূরত্ব কেমন, এটা মূলত আসে না ওইটা অত, তাহলে তাও আমরা দেখাই দিই। পোলার স্থানাঙ্কে দেওয়া থাকলে, অর্থাৎ পোলার স্থানাঙ্কে দূরত্ব, অর্থাৎ r1, θ1, r2, θ2, এভাবে দূরত্ব আমরা কিভাবে নির্ণয় করবো, অর্থাৎ পোলার স্থানাঙ্কে দেওয়া থাকলে দূরত্ব আমরা রুট ওভার r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার মাইনাস 2 r1 ইন্টু r2 cos θ1 মাইনাস θ2, এখানে আমরা θ1 মাইনাস θ2 কেন দিলাম, এখন কারণ এখানে যদি আমরা θ2 মাইনাস θ1 দিই বা θ1 মাইনাস θ2 যেটাই দিই, আমরা জানি যে cos মাইনাস 45 ডিগ্রি মানো যা, cos প্লাস 45 ডিগ্রি মানো সেম, cos মাইনাস অর্থাৎ √2 তাহলে তাই জন্য আমরা এখানে যেটা ইচ্ছে সেটা ব্যবহার করতে পারি। এটা গেল। এখন আমরা কিছু প্রশ্ন দেখব, এই পাশে আমরা কিছু প্রশ্ন দিয়ে রেখেছি আগে থেকেই, যেন শর্ট টাইমে করা যায়, প্রশ্ন দিয়ে রেখেছি। তাহলে আসো আমরা পড়ি। এটা কোন চতুর্ভাগে আছে আমরা প্রথমে দেখব। এটা দুইটাই নেগেটিভ আছে, তার মানে তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। কি বের করতে বলেছে, অর্থাৎ কার্টেসীয় স্থানাঙ্ক দেওয়া আছে, পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। দেখো বরিশাল বোর্ডে 2023 এসেছে। তাহলে সলিউশন করি। তার মানে তৃতীয় চতুর্ভাগে আছে, তার মানে আর ইকুয়াল টু কি হবে, তৃতীয় চতুর্ভাগে আছে √1 স্কয়ার মাইনাস 1 স্কয়ার ইকুয়াল টু, অর্থাৎ √2 হবে অ্যান্সার। আর থিটা কি হবে, থিটা ইকুয়াল টু
কোন চতুর্ভাগে আছে? তৃতীয় চতুর্ভাগে আছে। তৃতীয় চতুর্ভাগের জন্য আমরা কি জানি? পাই প্লাস tan ইনভার্স y বাই এক্স, পাই প্লাস tan ইনভার্স, এখন y এর মান কত? -1 ডিভাইডেড x এর মান কত? -1, অর্থাৎ মাইনাস প্লাস tan ইনভার্স, এটার মান কত আসতেছে? 1 আসতেছে। এখন আমরা tan 45 ডিগ্রি মান কত জানি? tan 45 ডিগ্রি সরি tan 1 এর মান জানি পাই বাই 4, পাই বাই 4, তার মানে 5 পাই বাই 4 আসতেছে। তার মানে এখানে পোলার স্থানাঙ্ক কত? r, থিটা ইকুয়াল টু √2, 5 পাই বাই 4, এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার আসতেছে। এই সেম এটা হচ্ছে আপনাদের HW সেম, অর্থাৎ এটা কোন চতুর্ভাগ আছে আমরা দেখাই দিই। এটা দেখেন, এটা এক্স অক্ষে পজিটিভ দিকে গেছে এবং y অক্ষে নেগেটিভ দিকে গেছে, তার মানে চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। এই যে এক্স অক্ষে পজিটিভ আর y অক্ষে নেগেটিভ দিকে গেছে, তার মানে চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। এর পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, দিনাজপুর বোর্ডে এসেছে। এখন আমরা দেখব সমীকরণী, এই সমীকরণকে পোলার সমীকরণ অর্থাৎ কার্তেশীয় সমীকরণকে পোলার সমীকরণে কিভাবে কনভার্ট করে। তার জন্য আমরা তিনটা জিনিস মনে রাখবো অলওয়েজ, সেটা পোলার সমীকরণকে কার্তেশীয় সমীকরণে বা কার্তেশীয় সমীকরণকে পোলার সমীকরণে যেটাই প্রকাশ করি, এই তিনটে আমরা মনে রাখবো। কি? সেটা হলো r ইকুয়াল টু √x² প্লাস y², আর x ইকুয়াল টু r cos থিটা, y ইকুয়াল টু r sin থিটা। এই তিনটা জিনিস আমরা অলওয়েজ মনে রাখবো। তাহলে সলিউশন করি। সলিউশন করে দেখা যাবে যে এখানে দেখা আছে যে x² প্লাস y² মাইনাস 4y ইকুয়াল টু 0, অর্থাৎ আমরা লিখতেই পারি যে x² প্লাস y² সমান সমান লিখেছি r² মাইনাস 4y সমান আমরা কি লিখতে পারি? y ইকুয়াল টু r sin থিটা, r sin থিটা ইকুয়াল টু 0। এখান থেকে যদি আমরা rটা কমন নিই তাহলে r মাইনাস 4 sin থিটা ইকুয়াল টু 0, অতএব r মাইনাস 4 sin থিটা ইকুয়াল টু 0। দেখেন এটা পোলার সমীকরণে চলে এসেছে, আর এসেছে, থিটাও এসেছে। ঠিক অনুরূপভাবে এই যে এটা আপনারা HW করবেন, এই যে x² প্লাস y² মাইনাস 3y কে পোলার সমীকরণে কি করো? প্রকাশ করো। সিলেট বোর্ড 2022 এসেছে সেম। তারপর কি আছে যেটা আমরা সলিউশন করে দিই। x অক্ষ এবং এত বিন্দু, x অক্ষ এবং এত বিন্দু থেকে এত বিন্দুর দূরত্ব সমান, অর্থাৎ এইখান থেকে এই বিন্দুর দূরত্ব যা, অর্থাৎ x অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব যা, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব কি সমান, এটাই বোঝাইছে। আবার বলি, x অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব যা, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সমান। তাহলে আমরা দেখি x অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব কি। আমরা জানি x অক্ষ থেকে এত বিন্দুর দূরত্ব, x অক্ষ থেকে আমরা জানি x অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব, আমরা যদি ধরি এটা হচ্ছে 1, t বিন্দু, অর্থাৎ এটা 1 গেছে হচ্ছে x পরিমাণ আর t গেছে হচ্ছে y পরিমাণ। তার মানে x অক্ষ থেকে কতটুকু দূরত্বে আছে? x অক্ষ থেকে এই অক্ষ x অক্ষ এই x অক্ষ থেকে এই বিন্দু কতটুকু দূরত্বে আছে? t পরিমাণ দূরত্বে আছে, তার মানে বিন্দু দূরত্ব কত? t। আবার বলি, মানে x অক্ষ থেকে কতটুকু দূরত্বে আছে এই বিন্দুটা, ঠিক তত সেটাই হবে হচ্ছে বিন্দু দূরত্ব, অর্থাৎ t। আবার আমরা এভাবে মনে রাখতে পারি যে, এবার শর্টকাটে মনে রাখতে পারি যে, মানে শর্টকাট বলতে এটা একটা সূত্র যে x অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব বিন্দুর কোটি, y অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব বিন্দুর ভুজ। তার মানে x অক্ষ থেকে এই বিন্দু দূরত্ব বিন্দুর কোটি t। তারপরে বিন্দু থেকে বিন্দু দূরত্ব আমরা দেখি, বিন্দু থেকে আমরা দেখেছি দুইটা বিন্দু থেকে বিন্দু দূরত্ব, বিন্দু থেকে হতে বিন্দুর দূরত্ব √, ভুজদ্বয়ের অন্তর প্লাস কোটিদ্বয়ের অন্তর। এখন আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে, যেহেতু এই বিন্দু এবং এই বিন্দু দূরত্ব সমান, প্রশ্ন মতে লিখতেই পারি টি এর মান বের করতে পারছে, তার প্রশ্ন মতে লিখতে পারি t ইকুয়াল টু √4² প্লাস 4 মাইনাস t²। রুটকে এবার নিলে স্কোয়ার হয়ে যায়, তার মানে t² ইকুয়াল টু 16 প্লাস, অর্থাৎ a মাইনাস b স্কোয়ার সূত্র, অর্থাৎ 16, অর্থাৎ 4 উপর স্কোয়ার করলে 16
মাইনাস 4 দুগুণ 8 80 প্লাস টি স্কোয়ার। আমরা টি স্কোয়ার উভয় পক্ষে কেটে দিতে পারি, তাহলে কেটে দিলে কি আসবে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তার মানে এখানে কি আছে, এখানে দেখতে পাচ্ছেন যে 16 16 32 আছে, তার মানে ওই পাশে নিলে -32 হবে। -32 ইকুয়াল টু -80, অর্থাৎ মাইনাস মাইনাস কেটে দিই এবং টি ইকুয়াল টু কত, 32 ডিভাইডেড 8 ইকুয়াল টু 4 8 32, অর্থাৎ 4, অর্থাৎ টি এর মান কত আসতেছে 4, এটাই অ্যান্সার। আর এটা হচ্ছে আপনাদের এইচডাব্লিউ, এটা হচ্ছে আপনাদের এইচডাব্লিউ। সেম ওয়াই অক্ষ থেকে, ওয়াই অক্ষে অর্থাৎ ভুজ ইকুয়াল টু 0, ভুজ ইকুয়াল টু ওয়াই অক্ষ থেকে বিন্দু দূরত্ব ইকুয়াল টু ভুজ, ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব ইকুয়াল টু ভুজ, অর্থাৎ ভুজ এ। তারপরে এবং এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সমান হলে এ এর মান নির্ণয় করো। তার মানে ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব বিন্দুর ভুজ, আর এই বিন্দু থেকে বিন্দুর দূরত্ব বের করে আমরা প্রশ্ন মতো দিয়ে সমাধান করে দেবো, তাহলেই এ এর মান চলে আসবে। এখন আমরা টাইপ নাম্বার 2 দেখব। টাইপ নাম্বার 2 দেখব অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তি। অন্তর্বিভক্তি এবং বহির্বিভক্তি দেখব। অন্তর্বিভক্তি কি আর বহির্বিভক্তি কি? অন্তর্বিভক্তি কি আর বহির্বিভক্তি কি? অর্থাৎ দুইটা বিন্দু দেওয়া আছে, অর্থাৎ এই দুইটা বিন্দু দেওয়া আছে, অর্থাৎ ধরলাম এই একটা এ বিন্দু অর্থাৎ x1, y1, আর একটা বিন্দু b = x2, y2। এই বিন্দু দুটির মধ্যবর্তী কোনো একটি স্থানে, এই দুটির যে কোনো একটা মধ্যবর্তী স্থানে ধরলাম p, এই একটা বিন্দু p, এই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করাকে বলে অন্তর্বিভক্তি। অর্থাৎ এটা কত অনুপাতে আছে, ধরি m:n অনুপাতে আছে, m:n অনুপাতে আছে, এটাই বলা হচ্ছে অন্তর্বিভক্তি। তাই কি বলতে পারি যে p বিন্দুটি a, b কে m:n অনুপাতে অন্তর্বিভক্তি করে। অন্তর্ভুক্ত করে। তাহলে পি বিন্দুর, এখন আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, অর্থাৎ x, y, অর্থাৎ পি বিন্দুর স্থানাঙ্ক, পি বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ x, y আমরা কিভাবে নির্ণয় করব? x = আমরা কি সবসময় ভুজের সময় আমরা শুধুমাত্র ভুজকে কাউন্ট করব, আর কোটির সময় কোটিকে কাউন্ট করব। অর্থাৎ যেহেতু অন্তর্বিভক্তি তার মানে নিচে হবে হচ্ছে প্লাস হবে, অর্থাৎ m + n, অর্থাৎ অনুপাতের যোগফল। আর প্রথমে আমরা এভাবে অনুপাতের m দিব, একটু ফাঁকা দিয়ে n দিব, প্লাস n দিব। এখন এখানে কি বসাবো আর এখানে কি বসাবো? এখানে বসাবো হচ্ছে এই m এর বিপরীতের ভুজ, m এর বিপরীতের ভুজ অর্থাৎ x2, আর n এর বিপরীতের ভুজ x1। বুঝতে পারছি? আবার বুঝাই, যদি ভুজ বলে শুধু ভুজ কাউন্ট করব, তার মানে m + n, অর্থাৎ অন্তর্বিভক্তি মানে প্লাস, অর্থাৎ প্রথমে m দিব, তারপরে একটু ফাঁকা দিয়ে প্লাস n দিব। এখন এখানে কি বসাবো আর এখানে কি বসাবো? এখানে বসাবো ভুজি, বাট এখানে m এর বিপরীতটা মানে m এর চেয়ে দূরে যে m এর চেয়ে যে দূরে আছে, এক কথা মনে রাখবো, m এর চেয়ে যে দূরে আছে সেটার ভুজ লিখবো, আর n এর চেয়ে যেটা দূরে আছে সেটার ভুজ লিখবো। ঠিক তেমনিভাবে y এর স্থানাঙ্ক কীভাবে নির্ণয় করবো? কোটির বেলায় শুধু কোটি মনে রাখবো, ভুজ ভুলে যাব, m + n। এখানে কি করব? এখানে দূরেরটা সবসময় দূরেরটা কাউন্ট করবো, অর্থাৎ y2, আর এখানে n এর দূরে y1 কাউন্ট করব। এভাবে আমরা p এর স্থানাঙ্ক নির্ণয় করব, অর্থাৎ x, y। এখন যদি অন্তর্বিভক্তি না বলে, এখন যদি বহির্বিভক্তি নির্ণয় করতে পারি, তাহলে বহির্বিভক্তি কী করবো? অর্থাৎ বহির্বিভক্তি দুইটা বিন্দু দেওয়া আছে, অর্থাৎ দুইটা বিন্দু দেওয়া আছে a, b, x1, y1, b = x2, y2, দুইটা বিন্দু দেওয়া আছে। এই দুইটা বিন্দুতে, এই দুইটা বিন্দুর বাইরে কোনো একটা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে p, x, y, তাহলে সেটাকে বলবো বহির্বিভক্তি। ধরলাম এটা m:n অনুপাতে আছে, m:n অনুপাতে আছে, তাহলে অর্থাৎ p বিন্দুটি, তাহলে বলতে পারি যে p বিন্দুটি, p না ধরে q ধরলাম, q বিন্দুটি ab কে m:n অনুপাতে বহির্বিভক্ত করে। অর্থাৎ কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করব? কিউ বিন্দুর স্থানাঙ্ক
কিউ বিন্দু, অর্থাৎ এখানে আমরা কিউ অর্থাৎ এক্স, আমরা বহির্বিভক্তি আমরা অন্তর্বিভক্তিতে দেখছি প্লাস দিয়েছি, আর বহির্বিভক্তিতে মাইনাস দিব, এম মাইনাস ওই সেমই, শুধুমাত্র প্লাসের জায়গায় মাইনাস আর মাইনাসের জায়গায় প্লাস, অর্থাৎ এখানে x2 এখানে x1। আর ওয়াইয়ের বেলায় অর্থাৎ কোটির বেলায় এম মাইনাস এন, অর্থাৎ এম মাইনাস এন, এখানে শুধুমাত্র কি দেব y2 আর এখানে y1, এই তো এটাই। তাহলে অন্তর্বিভক্তি বহির্বিভক্তি দুটাই গেল। এই টাইপের একটা কোশ্চিন আসে অন্তর্বিভক্তি বের করতে পারে, বহির্বিভক্তি বের করতে পারে 2 নাম্বার। 3 নাম্বারে আসে সেটা হলো যে এক্স অক্ষকে, এই টাইপের প্রশ্ন আসে যে এক্স অক্ষকে কত অনুপাতে বিভক্ত করে, মানে তোমার অনুপাত বের করতে পারে, কত অনুপাতে বিভক্ত করে কত অনুপাতে, যে এই টাইপের প্রশ্ন আছে যে এক্স অক্ষকে কত অনুপাতে বিভক্ত করে। এই সময় আমরা ডিরেক্ট মনে রাখবো y=0 লিখবো, এই সময়ের জন্য y=0 লিখবো, অর্থাৎ এক্স অক্ষকে কত অনুপাতে বিভক্তি করে এই টাইপের যদি থাকে তাহলে ডিরেক্ট y=0 লিখবো, অর্থাৎ কোটি = 0। আর অনুপাতটা কত অনুপাতটা আমরা ধরে নিব যে ধরি এক্স অক্ষকে k:1 অনুপাতে, অন্তর্বিভক্তি বলে অন্তর্বিভক্তি, বহির্বিভক্তি হলে বহির্বিভক্তি, যেখানে একটা ধরে নিব, অর্থাৎ k:1 অনুপাতে এটা ধরে নিব, এত অনুপাতে বিভক্ত করে, অর্থাৎ y=0 এটা ধরে নিব, এটা কিন্তু ধরে নিব সরি, এটা কিন্তু মানে এক্স অক্ষে y=0, এটা আমরা মনে রাখবো এক্স অক্ষকে কত অনুপাতে বিভক্ত করে, এই টাইপের প্রশ্ন আসে, আমরা দেখাবো। 4 নাম্বার আসে y অক্ষকে কত অনুপাতে বিভক্ত করে, সেই সময় আমরা লিখব x=0, y অক্ষে বললে x=0, x অক্ষে বললে y=0। আর কত অনুপাতে বিভক্ত করে, কত অনুপাতে বললে সে সময় আমরা k:1 অনুপাত ধরে নিব k:1 অনুপাত ধরে নিব, এই অর্থাৎ y অক্ষে x=0 ধরব। আর আরেকটা টাইপে আসে সেটা হচ্ছে সমত্রিখণ্ডন বিন্দুর অনুপাত, আমরা অনুপাতটা শুধু দিয়ে দিই, আমরা ম্যাথ ক্যালকুলেশন করে দেখাবো। সমত্রিখণ্ডন বিন্দুর ক্ষেত্রে অনুপাত, সমত্রিখণ্ডন বিন্দু কি, আগে অনুপাতটা আমরা দিয়ে দিই 1:2 ও 2:1 অনুপাত, এটা ধরে করব 1:2 এবং 2:1 অনুপাত ধরে। সমত্রিখণ্ডন বিন্দু কি, সমত্রিখণ্ডন বিন্দু অর্থাৎ একটা সরলরেখা দেওয়া আছে, এই পাশে একটা বিন্দু, এই পাশে, এটাকে সম দ্বারা সমান তিনটা খণ্ডন, মানে 3 খণ্ডনে সমান 3 খণ্ডে বিভক্ত করতে হবে, এটা একটা। তাই জন্য 2টা বিন্দু দিতে হবে, 2টা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হলে আমরা 3টা সমান খণ্ডন পাবো, এই একটা খণ্ডন, এই একটা খণ্ডন, এই একটা খণ্ডন, এই সমান 3টা খণ্ডন পাবো, এটাকে বলা হচ্ছে সমত্রিখণ্ডন। তার মানে এই বিন্দু আর এই বিন্দু অর্থাৎ পি আর কিউ, এই 2টা বিন্দুর অনুপাত অর্থাৎ 1:2 এবং 2:1 অনুপাত ধরবো, ধরে এই 2টা বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করব, এটাকে বলা হচ্ছে সমত্রিখণ্ডন বিন্দু। তাহলে আমরা আসো কিছু প্রশ্ন দেখি, এই যে এমনি ফাঁকা কিছু প্রশ্ন দেখি, মানে এই টাইপের প্রশ্নগুলো আছে। এই যে যশোর বোর্ডে আমরা দেখতেছি যে সলিউশন করি, এটা প্রথমে আমরা সলিউশন করি। কি দেওয়া আছে প্রশ্নটা আগে আমরা ভালোভাবে পড়ি। এ বি সরলরেখা, এ বি যে সরলরেখাটা আছে এর অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিতাংশ, এটা দ্বারা কি বোঝায়, অক্ষদ্বয়ের খণ্ডিতাংশ, মধ্যবর্তী খণ্ডিতাংশ। এই যে এই অক্ষটা আছে না, অক্ষদ্বয় মানে দুইটা অক্ষকে অক্ষকে খণ্ডন করছে, দুইটা অক্ষকে যে অংশটুকু খণ্ডন করছে সেই অক্ষটুকুর মানে এই যে সরলরেখাটা এই দুইটা অক্ষকেই যেভাবে খণ্ডন করছে, এই খণ্ডনের মধ্যবর্তী এই অংশের ত্রিখণ্ডন বিন্দু নির্ণয় করো। এই যে এই মধ্যবর্তী অংশের ত্রিখণ্ডন বিন্দু, এটা আমরা কেবলই মাত্রই দেখলাম যে এই যে সমত্রিখণ্ডন বিন্দু, অর্থাৎ এইটা দেওয়া আছে এ আর বি, এর মধ্যবর্তী সমত্রিখণ্ডন অর্থাৎ পি কিউ নির্ণয় করো। তাহলে আমরা প্রশ্নই করি, ধরি
আচ্ছা, প্রথমে আমরা চিত্র দেখবো ভালো, আরেকবার ভালোভাবে বুঝিয়ে দিই। এটা যদি এ আর এটা যদি বি হয়, এটা এ, এটা বি, এটা এ, এদের মধ্যবর্তী তিন ত্রিখণ্ডন বলতে তিনটা খণ্ডে বিভক্ত করতে হবে। এ একটা খণ্ড, এ একটা খণ্ড, এ একটা খণ্ড। এদের বিন্দু নির্ণয় করো, ত্রিখণ্ডন বিন্দু, অর্থাৎ পি আর এটা কিউ। ধরলাম এটা পি, এটা কিউ। এখন এটার স্থানাঙ্ক কি, এটার স্থানাঙ্ক কি, এই স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, বিন্দু বা স্থানাঙ্ক। আর প্রথমে আমরা ধরে নিব, ধরি পি ও কিউ, এ বি বিন্দুকে, এ বি বিন্দুকে 1:2 এর আমরা ধরে নিলাম যে সমদ্বিখণ্ডকের বেলায় 1:2 ও 2:1 অনুপাতে কি করে, সমখণ্ডিত, সমতিখণ্ডন করে, সমতিখণ্ডন করে। এত অনুপাতে ধরি, এত পি ও কিউ, এ ও বি, এ বি বিন্দু এ 1:2 ও 2:1 অনুপাত অন্তর্বিভক্ত করে বা সমতিখণ্ডন করে। এই যে এটা ধরি 1 আর এটা ধরি হচ্ছে 2। অথবা আমরা করতেই পারি যে পি বিন্দুর, অর্থাৎ পি বিন্দুর স্থানাঙ্ক আমরা নির্ণয় করি। পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ইকুয়াল টু, অর্থাৎ 1+2, অর্থাৎ প্রথমটার জন্য 1+2, 1+2 করে 1 দিব, তারপর ফাঁকা দিয়ে 2 দিব। এখন এখানে কীভাবে বুঝবো এটা, এটা যেহেতু অন্তর্বিভক্তির বেলায় বের করবো, যেহেতু ভিতরে বের করতে বলছে ত্রিখণ্ডন, অর্থাৎ 1:2। এখন আমরা প্রথমটার জন্য দ্বিতীয়টার 7,0 আর এটা হচ্ছে 5,0, অর্থাৎ প্রথমটার জন্য, অর্থাৎ এ 1 দেওয়া থাকলে দ্বিতীয়টার ভুজ, অর্থাৎ দ্বিতীয়টার ভুজ 1 গুণন 0। আর দ্বিতীয়টার বেলায় এই 2 এর বেলায় প্রথমটার ভুজ গুণন 5। এখন এখান থেকে 5 2 10 ছেড়ে 3, y equal to 1+2, 1 গুণন 1+2। প্রথমটার বেলায় দ্বিতীয়টার ভুজ, দ্বিতীয়টার কোটি, আর দ্বিতীয়টার বেলায় প্রথমটার কোটি, তার মানে 7/3। ক্যালকুলেশন করে 7/3 আসে। এটা হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক। পি বিন্দুর স্থানাঙ্ক কি তাহলে 10/3, 7/3। কিউ বিন্দুর স্থানাঙ্ক কি হবে? কিউ বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে এক্স ইকুয়াল টু, অর্থাৎ 2 + 1, 2 + 1, অর্থাৎ এখানে, অর্থাৎ কিউ বিন্দুর স্থানাঙ্ক, অর্থাৎ এই অংশটুকু যদি 2 হয়, এই অংশ যদি 1 হয়, এই অংশ যদি 1 হয় আর এই অংশ যদি 2 হয়, তার মানে অর্থাৎ প্রথমে 2 আছে, তার মানে এই 2 এর সাথে এই দ্বিতীয়টার দূরের অংশে, সবসময় দূরের অংশের ভুজের গুণফল। এখানে 1 আছে, 1 এর সাথে ভুজের গুণফল 5, তার মানে 5 ডিভাইডেড কত 3, y equal to 2 + 1 + 1। ভুজের বেলায় ভুজ নিব, অর্থাৎ এখানে 1 অংশ হলে এই পাশে 2 অংশ, অর্থাৎ 2 এর সাথে ভুজের সাথে 7, আর এখানে নেব হচ্ছে 1 এর সাথে 0, তার মানে এখানে আসতেছে 7 × 14 ডিভাইডেড 3। তার মানে কিউ বিন্দুর স্থানাঙ্ক কি আসতেছে, অর্থাৎ কিউ বিন্দুর স্থানাঙ্ক আসতেছে অর্থাৎ এক্স কমা ওয়াই, কিউ বিন্দুর স্থানাঙ্ক আসতেছে 5/3, 14/3। হ্যাঁ, এটা আর এই যে পি বিন্দুর স্থানাঙ্ক আসতেছে এটা। তাহলে আমরা বুঝতে পারলাম যে কিভাবে আসলে পি বিন্দুর স্থানাঙ্ক এবং কিউ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হয় সমদ্বিখণ্ডক বিন্দুর ক্ষেত্রে। এখন দেখব হচ্ছে এটা, যে এম রেখাটি, এম রেখা কোনটা, এই এম রেখা, এই এম রেখাটা এক্স অক্ষ দ্বারা, এই মানে এটা হচ্ছে এক্স অক্ষ, এই এক্স অক্ষ দ্বারা যে অনুপাতটা নির্ণয় করতে বলছে, অনুপাতে অন্তর্বিভক্ত বলে। এখানে তোমাকে প্রশ্ন বলা দিতে পারে যে অন্তর্বিভক্ত করে, বহির্ভুক্ত করে, আবার নাও বলা দিতে পারে। তুমি ধরে নিবা যে অন্তর্বিভক্ত করে বা বহির্ভুক্ত ধরে নিবা, তারপরে যদি তোমার মান পজিটিভ আসে তাহলে সেটা অন্তর্বিভক্ত, আর নেগেটিভ আসলে বহির্ভুক্ত। দেখাবো সেটা কিভাবে।
যদি এটা ধরি তাহলে এই বিন্দুটা এম রেখাটি এক্স অক্ষ দ্বারা যে অনুপাতে অন্তর্বিভক্ত করে তা বের করো। মানে এইখানে কত বিন্দুতে অন্তর্ভুক্ত করে, মানে এইটু অংশটুকু কত, এই অংশটুকু কত, পি এক্স ওয়াই বের করতে হবে প্রথমে আমাদের। পি এক্স ওয়াইটা প্রথমে বের করতে হবে। ধরি প্রথমে আমরা লিখব, প্রথমে আমরা ধরি এম রেখাটি এক্স অক্ষ দ্বারা কি কি ইস্টু আমরা পড়েছিলাম যে, পূর্বে পড়েছিলাম যে অনুপাতে বললে যদি এক্স অক্ষ দ্বারা অনুপাত বলে তাহলে কত অনুপাতে বিভক্ত করলে ওয়াই ইকুয়াল টু 0, ওয়াই অক্ষ দ্বারা বললে এক্স ইকুয়াল টু 0, আর অনুপাতটা আমরা কত ধরবো, k:1। তাহলে ধরি এম রেখাটি এক্স অক্ষ দ্বারা k:1 অনুপাতে, এখানে বলে দিছে অন্তর্ভুক্ত, অনুপাতে অন্তর্ভুক্ত করে। প্রশ্ন বলার নাও দিতে পারতো অন্তর্ভুক্ত, আমরা ধরে নিতাম তখন আমরা পি বিন্দুর স্থানাঙ্কটা আমরা বের করব। পি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই ধরলাম, এক্স কমা ওয়াই। এখন আমরা জানি যে এক্স অক্ষ দ্বারা কোন বিভক্ত করলে সেটার কোটি 0 হয়। এক্স অক্ষ দ্বারা কত অনুপাতে বিভক্ত করে সেটা এই টাইপের বললে ওয়াই ইকুয়াল টু 0, অর্থাৎ কোটি ইকুয়াল টু 0। তার মানে আমরা ওয়াইটাই বের করব, তাহলে সমাধান দ্রুত হবে। ওয়াই ইকুয়াল টু অর্থাৎ আমরা শুধুমাত্র ওয়াই এর মানটা বের করব। ওয়াই ইকুয়াল টু কত, ওয়াই ইকুয়াল টু অর্থাৎ অনুপাত কত, k+1, কে যেহেতু এটা অন্তর্ভুক্ত হচ্ছে তাই প্লাস হবে 1। অর্থাৎ আমরা এইভাবে দেখি যে এটা যদি হয় হচ্ছে এম, এটা যদি হয় হচ্ছে ই, চিত্র আকার দিলে দ্রুত করা যায়, -2, -6। এটা হচ্ছে পি বিন্দু পি এক্স ওয়াই। এখন k:2 অথবা এটা ধরলাম কে, না এটা ধরলাম কে, অর্থাৎ সরি এ এম বলছে, তার মানে এদিক থেকে এদিক থেকে আছে, তাহলে কে এদিক থেকে ধরতে হবে, আর এটা 1 ধরতে হবে। এ এম বলেছে তাই কে এদিক থেকে ধরতে হবে, এ এম 1 এদিক থেকে ধরতে হবে। তার মানে k×4, অর্থাৎ যেহেতু আমাদের কোটি বের করতে পারছে তাহলে k×3 আর 1×-6। তার মানে এখানে কত আসছে অ্যান্সার। এইটাকে আমরা প্রশ্ন মতে লিখতে পারি যে, আমরা জানি যে অর্থাৎ প্রশ্ন মতে আমরা লিখতে পারি, আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি, প্রশ্ন মতে 0 = 3k-6 / k+1। কেন লিখলাম 0, কারণ আমরা জানি যে এক্স অক্ষে কোটির মান 0, অর্থাৎ ওয়াই এর মান 0, তাই 0 = 3k-6, অতএব k = কত, 2। তাহলে এটা কি অন্তর্বিভক্ত করেছে, তার মানে কত অনুপাত অন্তর্ভুক্ত, অর্থাৎ 2:1। এদের এই 2:1, অর্থাৎ এই কে এর মানটা শুধু এখানে বসাই দিব, যে এখানে শুধু বসাই দিব, তার মানে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে শেষ, এটা অ্যান্সার। আর যদি এটা যদি পজিটিভ না আসে, যদি এখানে নেগেটিভ আসতো, এটা যদি পজিটিভ না আসে নেগেটিভ আসতো, তাহলে সেটা কি হতো, তাহলে সেটা বহির্বিভক্ত হলো, তাহলে বহির্বিভক্ত হতো। তাহলে আমরা এখানে বলতাম অন্তর্ভুক্ত না বলতে আমরা বহির্ভুক্ত বলতাম। যদি এখানে পজিটিভ না আসে নেগেটিভ আসতো তাহলে বহির্ভুক্ত বলতাম। এখন আবার যদি এটা 8 এটাকে পূর্ণ সংখ্যা নিয়ে এসে যদি একটা ভগ্নাংশ আকারে আসতো, অর্থাৎ 3/4 ধরি, যদি k = 3/4 এরকম এই টাইপের আসে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা k:1 তো ধরেছি, k এর মানটা শুধু এখানে বসাই দিব 3/4:1, এখানে নিচে যেটা থাকবে সেটা দ্বারা গুণ দিব 3:4, অর্থাৎ এটা যদি 4 দ্বারা গুণ দেয়, এটাকে যদি 4 দ্বারা গুণ দিই তাহলে 3:4 অনুপাতে, তো এই অনুপাতে অন্তর্ভুক্ত বা বহির্ভুক্ত করবে। এই টাইপটাও দেখাই দিলাম। এই যে বহির্বিভক্তি, এত এবং এত বিন্দু দ্বারা সংযোগ রেখাংশকে 3:1 অনুপাতে বহির্বিভক্তি করে বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। বহির্বিভক্তকারী মানে সূত্র ফেলাবা, তাহলে অ্যান্সার চলে আসবে ইনশাল্লাহ। মানে এটা তোমরা করে নিও, এটা তোমাদের HW থাকলো। এখন এই সেম, এই যে দেখো এটাও ওই সেম আগের টাইপের, আমরা যে সমদ্বিখণ্ডক করলাম না, সমদ্বিখণ্ডক
ওই সমদ্বিখণ্ডন বিন্দুর স্থানাঙ্ক ওই সেম একই, শুধুমাত্র এটা একটু ভিন্ন কি যে এইটার স্থানাঙ্কটা দেওয়া ছিল, এই যে তোমরা দেখো এটার স্থানাঙ্ক এই যে এখানে, এই যে সমদ্বিখণ্ডন বিন্দুর এখানে স্থানাঙ্কটা একদম ডিরেক্ট 10 ছিল 10-এর বোর্ডে, আর শুধুমাত্র বের করেছো, ডিরেক্ট বের করেছো। আর এখানে শুধুমাত্র একটু বেশি একটু খালি কাজ, সেটা তোমাকে বুঝতে হবে যে এইখানে অনুপাত কত, এখানে কতটুকু দূরত্ব গেছে 5/2, তার মানে এখানে বুঝ বাই কোটি হবে 5/2, 0, অর্থাৎ x অক্ষের উপর সকল বিন্দুর কোটি শূন্য। আর বি কি হবে, সকল বিন্দুর ভুজ শূন্য, অর্থাৎ সকল বিন্দু অর্থাৎ y অক্ষে সকল বিন্দুর ভুজ শূন্য 3/2, অর্থাৎ 3/2 দূরত্ব গেছে, তার মানে বি এত আর এ এত। তারপরে এখান থেকে তোমরা শুধুমাত্র সমদ্বিখণ্ডন বিন্দু অর্থাৎ পি আর কিউ নির্ণয় করতে, পি অর্থাৎ পি আর কিউ নির্ণয় করো, তাহলেই হবে। এই যে পি আর কিউ এখানে আমরা সমাধান দিয়েছি, তোমরা চেক করে নিও। এখন আমরা দেখব টাইপ নাম্বার 3। টাইপ নাম্বার 3টা কি, ক্ষেত্রফল ও সঞ্চারপথ নির্ণয়। ক্ষেত্রফল ও সঞ্চারপথ নির্ণয়, ক্ষেত্রফল ও সঞ্চারপথ নির্ণয়, ক্ষেত্রফল ও সঞ্চারপথ নির্ণয়। ক্ষেত্রফলটা অর্থাৎ একটা ত্রিভুজ, বললাম একটা ত্রিভুজ দেওয়া আছে, একটা ত্রিভুজ দেওয়া আছে, এটার x1 y1 স্থানাঙ্ক, এটা x2 y2, এটা x3 y3 স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে এই বিন্দুর মানে সরি এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কিভাবে নির্ণয় করব, আমরা নির্ণায়কের সাহায্যে এটা নির্ণয় করতে পারি। কেমন ভাবে, ক্ষেত্রফল ইকুয়াল টু লিখতে পারি, ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু মডুলাস দেব, মডুলাস দিয়ে দেবো, কারণ ক্ষেত্রফল কখনো কি হতে পারে না, নেগেটিভ হতে পারে। প্রথম 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 কলামে আমরা সবসময় ভুজ দিব, আর দ্বিতীয় কলামে প্রত্যেকটা সারি দ্বিতীয় কলামে প্রত্যেকটার কোটি দিব, আর তৃতীয় কলামে সর্বদা 1 দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা ক্ষেত্রফলটা বের করতে পারি, এইভাবে ক্ষেত্রফলটা আমরা বের করতে পারি। আরেকভাবে আছে সেইভাবে ক্ষেত্রফলটা বের করতে পারি, সেটা এইভাবে যে ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ। প্রথমে এই যে আমরা ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাব সর্বদা, আর যেখান থেকে শুরু করব ঠিক সেখানেই আসব, যেখান থেকে শুরু করব ঠিক সেইখানেই আসতে হবে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঘড়ি কাঁটার দিকে নয় কিন্তু, ঘড়ি কাঁটার বিপরীত দিকে। তার মানে এখানে আমরা প্রথমে লিখবো x1 y1, দুটোই লিখবো, তাহলে x2 y2, x3 y3, তারপর আবার এই শেষেই আবার এই শেষ মানে যেখান থেকে শুরু হচ্ছে সেখানে শেষ করতে হবে x1 y1, এইভাবেও করতে পারি, বাট এটাই বেশি সাজেস্ট করব। আর যদি চতুর্ভুজ বলে তাহলে আমরা এই টাইপের অনুযায়ী করব, x1 y1, x2 y2, x3 y3, x4 y4, x1 y1 এইভাবে করব। মডুলাস দিতে হবে, কারণ ক্ষেত্রফল কখনো নেগেটিভ হতে পারে না। তারপরে যদি তোমাকে যদি আরো বলে যে আর একটা সূত্র জানি, ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা লিখতে পারি ক্ষেত্রফল এরিয়া ইকুয়াল টু, বা ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এই সূত্রটাও মনে রাখবো, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, এই সূত্রটাও আমরা কি মনে রাখবো, তা আমাদের কাজে দিবে। আমরা তিনটা বিন্দু সমরেখ হওয়া সত্ত্বেও, এটাও একটু দেখে রাখি, এটাও কাজে লাগতে পারে। তিনটা বিন্দু হওয়ার শর্ত, তিনটা বিন্দু সমরেখ, মানে তিনটা বিন্দু দেওয়া আছে, এই তিনটা বিন্দু সমরেখ, মানে একটা রেখা হওয়ার মানে শর্ত কি, একটা রেখা তিনটা বিন্দুতে একটা রেখা হবে, এটা শর্তটা কি? এক নাম্বার শর্ত হচ্ছে এদের ক্ষেত্রফল যদি ত্রিভুজের ক্ষেত্রফল যদি 0 হয়, ক্ষেত্রফল 0 হলে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু 0 হলে, ত্রিভুজের ক্ষেত্রফল যদি 0 হয়, ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু 0 হলে তাহলে বিন্দু তিনটি সমরেখ হবে। আর আরেকটা আছে ঢাল সমান হলে, ঢাল সমান হবে, অর্থাৎ সমরেখ হওয়ার জন্য ঢাল সমান হলে সমরেখ হবে, ঢাল সমান হলে সমরেখ হবে, এই দুটো আমরা মনে রাখবো। আর যা বাদ বাকি পরে লাগে সেটা আমরা পরে আবার দেখা দিব ইনশাআল্লাহ যদি লাগে। এই যখন আমরা আবার প্রশ্নের মধ্যে চলে আসি, মানে এই অন্তর্বিভক্তি বহির্বিভক্তি থেকে কোন টাইপের প্রশ্ন আছে, ক্ষেত্রফল আর সঞ্চারপথ, ক্ষেত্রফল এবং সঞ্চারপথ থেকে কি টাইপের প্রশ্নটা আছে সেটা আমরা দেখব। ক্ষেত্রফল প্রথমে বলেছে যে প্রশ্নটা প্রথমে পড়ি, উদ্দীপকের প্রদর্শিত এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল
তাহলে প্রথমে ক্ষেত্রফল বলছি, তার মানে ক্ষেত্রফলটা বের করতে হবে। 1 নাম্বার, এটা মনে রাখবো, 1 নাম্বার কাজ হচ্ছে এটা বের করতে হবে, 1 নাম্বার কাজ হচ্ছে এটা বের করতে হবে। সাহায্যে এ বিন্দু, মানে এই এ বিন্দু থেকে, এই এ বিন্দু হতে বিসি এর উপরে, এই বিসি এর উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় কর। মানে এর উপরে এ বি থেকে যে, এ থেকে যে বিসি এর উপরে যে অঙ্কিত যে লম্ব টানবো, সেই লম্ব টানবো, যে কোনো একটা জায়গায় লম্ব টানলাম, এই লম্ব কি করবে, এই লম্বের দূরত্ব, লম্বের দৈর্ঘ্য বের করতে বলছে। ধরলাম লম্বা দূরত্ব এইচ, এই লম্বা দূরত্বটা বের করতে বলছে, দৈর্ঘ্যটা বের করতে বলছে। তাহলে আমরা কীভাবে বের করবো? প্রথমে আমরা ক্ষেত্রফলটা বের করবো। প্রথমে ত্রিভুজের সাথে ক্ষেত্রফলটা নির্ণয় করবো, যে ত্রিভুজ এ বি সি ক্ষেত্রফল ইকুয়াল টু, প্রথমে সবগুলোর ভুজ নিব, -3 5, তারপরে কোটি নিব 1 1 দেব, শেষ। এখন আমরা এইবার আবার বিস্তার করলাম, অর্থাৎ -3 এইবার বিস্তার করলে অর্থাৎ -2, এটা গুণ করলে আর উপরে গেলে মাইনাসে মাইনাসে +8, এটা চিহ্ন প্লাস, এটা চিহ্ন মাইনাস, এটা চিহ্ন প্লাস, এটা সবসময় মনে রাখবো। তার মানে এটা চিহ্ন মাইনাস, তার মানে -9 বিস্তার করলে এটা এই সারি এবং এই কলাম মানে আউট হয়ে যায়। তার মানে -3 আর 1 গুণ -3 আর 5 গুণ মাইনাস 5 × 5 +1, অর্থাৎ 3 × 8 = 24, তার মানে প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, তার মাইনাস প্লাস 5 × 5 5 × 10, তার মানে হাফ। এখান থেকে আসে, এখানে আসে যদি ক্যালকুলেশন করি, অর্থাৎ এখানে 6 3 18 -18, তারপরে এখানে মাইনাসে মাইনাসে প্লাস 5, 8 নং 72 আসে, 8 নং 72 প্লাস এখানে 34 আসে। এখানে টোটাল ক্যালকুলেশন করলে আমরা আসে হচ্ছে 44 বর্গ একক আসে। এটা হচ্ছে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। এখন এই ক্ষেত্রফলের এ বিন্দু হতে বিসি এর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা দেখেছি যে আরেকটা ক্ষেত্রফল আমরা দেখেছি যে আমরা জানি, আবার আমরা জানি ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আমরা এইটাও জানি, আমরা দেখেছি যে ক্ষেত্রফল আমরা কত বের করেছি, 44 হাফ। এখন ভূমিটা কি? ভূমি হলো এই বিসি বের করব। বিসি অর্থাৎ দুইটা বিন্দু আছে, আর আমরা প্রথম টাইপে শিখেছিলাম যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে নির্ণয় করে। দূরত্ব আমরা দেখেছি √, দেওয়া আছে ভুজদ্বয়ের অন্তর 3 -3 - 5 প্লাস কোটিদ্বয়ের অন্তর -2 -8 আর ধরি উচ্চতা 23, অতএব 44 দ্বারা 40 গুণ করলে 28 এখন এখানে ক্যালকুলেশন করলে কত আসবে? এখানে যদি আমরা ক্যালকুলেশন করি আমরা মুখে ক্যালকুলেশন করি, 8 8 64, আর এখানে 6 6 36, 64 আছে অর্থাৎ 10, এখানে আসে হচ্ছে 10 আসে, অর্থাৎ 100 টোটাল যোগ করলে রুট করলে একদম 10 আসে, 10 × 23, তবে ইকুয়াল টু 88 / 10 ইকুয়াল টু 2 দ্বারা ভাগ দিলে 44/5। এটা হচ্ছে এইচ এর মান, বের করলাম আমরা। তারপর তাহলে এখান থেকে আমরা দেখলাম যে লম্বের দৈর্ঘ্য, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কীভাবে নির্ণয় করে, যে শুধুমাত্র এটার ক্ষেত্রফল বের করবো, তারপরে পরবর্তী আবার এই ক্ষেত্রফলে আরেকটা ক্ষেত্রফলের সূত্র ফেলাবো, তারপরে এখান থেকে আমরা উচ্চতা বের করবো। অর্থাৎ আমাদের মূল কথা, সূত্রগুলো আমাদের মাস্ট মনে রাখতে হবে। আমরা কিছু না পারি, সূত্রগুলো মনে রাখতেই হবে। আচ্ছা, আরেকটা দেখাই। এখানে বলেছে প্রশ্ন, এপি পিকিউ আর কিউবি তিনটা সমান হলে ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল, ও
ত্রিভুজ পি ও পি আর কিউ, মানে এইটুকু অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, ও পি কিউ এর ক্ষেত্রফল। তার মানে আমাদের ওপি নির্ণয় করতে, আমরা দেখলাম যে তিনটা যদি সমান হয় তাহলে এটা সমদ্বিখণ্ডন। আমরা প্রথমেই করেছি যশোর বোর্ড 2023-এ যে সমদ্বিখণ্ডন কীভাবে বের করে আমরা শিখেছিলাম। সমদ্বিখণ্ডন বের করব, সমদ্বিখণ্ডন বিন্দু প্রথমে বের করব। আমরা যদি সমদ্বিখণ্ডন বের করি, প্রথমে এই দুইটা বিন্দু বের করতে হবে। এই দুইটা বিন্দু কীভাবে বের করব, এক্স অক্ষে কোটির মান 0, তার মানে 0, আর ওয়াই অক্ষে ভুজের মান 0। এখন বি, আর আমরা যে এখন ও বি আর ও এর মান দেওয়া আছে, দেখো ও এর মান 4, তার মানে এটা 4 একক, তার মানে এটা 4। আর ও বি এর মান কত আছে 2, তার মানে ও বি এর মান 2, তার মানে এইটুকু 2 একক, শেষ। এখন ও বি এ আর বি এর মান দেওয়া আছে, এ আর বি এর মান দেওয়া থাকলে আমাদের সমদ্বিখণ্ডন আমরা বের করতেই পারি। আসলে আমরা বের করে দেখাই। সলিউশন, সমদ্বিখণ্ডন অর্থাৎ ধরি পি ও কিউ এ বি কে 1:2 ও 2:1 অনুপাতে সমদ্বিখণ্ডন করে। অতএব পি বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে এক্স ইকুয়াল টু কত, অর্থাৎ যদি এটা ধরি পি বিন্দু এর কাছাকাছি আছে 1+2, তার মানে 1+2, অর্থাৎ এটা যদি 1 হয় তার মানে এটার সাথে আমরা এভাবে দ্রুত করব। এখন এটার সাথে 1-এর সাথে 0, তারপরে 2 এর সাথে 4, 4 2 8 ডিভাইডেড 3। ওয়াই কীভাবে বের করো, ওয়াই 1+2, অর্থাৎ 1 এখানে ভুজ কোটি গুণ হবে, কোটি 2 এর সাথে অর্থাৎ এর কোটি অর্থাৎ 0, অর্থাৎ 2/3 বের হয়েছে। এখন তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই 8/3 2/3 বের হয়েছে। এন্ড কিউ বিন্দুর স্থানাঙ্ক আমরা বের করব। কিউ বিন্দুর স্থানাঙ্ক কী হবে, কিউ বিন্দুর স্থানাঙ্ক হবে হচ্ছে x equal to 2 + 1, অর্থাৎ 2 এর সাথে আমাদের কত গুণ করতে হবে, অর্থাৎ যদি আমরা দেখলাম যে এটা যদি অর্থাৎ কিউ বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ এটা এই অংশটুকু 2 ধরি আর এই অংশ যদি 1 ধরি, তাহলে 2 এর সাথে আমাদের কত, 2 এর সাথে আমাদের দূরেরটা সবসময় গুণ হবে, অর্থাৎ ভুজের বেলায় ভুজ, অর্থাৎ 2 × 0 আর 1 × 4, তাহলে এখানে আসতেছে 4/3, y equal to 2 + 1, তাহলে এখানে আসতেছে 2 + 1, 2 × 2, অর্থাৎ ভুজ পরেরটার ভুজ, এটার কোটি নিব, তারপরে এটারও আবার কোটি নিব, 1 এর সাথে এ অর্থাৎ এর কোটি 0, অর্থাৎ 4/3, মানে দুইটাই 4/4 আসতেছে। তাহলে মানে এখানে সব ঠিক আছে, কন্ডিশন সব ঠিক আছে, কি সবই ঠিক আছে, ক্যালকুলেশন ঠিক আছে, সব ঠিক আছে আলহামদুলিল্লাহ। 4/3, এটা 4/3, হ্যাঁ ঠিক আছে 4/3, হ্যাঁ। এখন আমরা ও বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ মূল বিন্দুর স্থানাঙ্কটা বের করব। মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,0। এখন আমরা ও এর স্থানাঙ্ক পেয়েছি, পি এর স্থানাঙ্ক পেয়েছি, কিউ এর স্থানাঙ্ক পেয়েছি। কিউ বিন্দুর স্থানাঙ্কটা লিখি, কিউ বিন্দুর স্থানাঙ্ক 4/3, তার মানে কিউ এর স্থানাঙ্কও পেয়েছি আমরা, কিউ অর্থাৎ ও এর স্থানাঙ্ক পেয়েছি, পি এর স্থানাঙ্ক পেয়েছি, কিউ এর স্থানাঙ্ক পেয়েছি, তার মানে তিনটা বিন্দুর স্থানাঙ্ক পেয়েছি। তাহলে এখন ত্রিভুজ ও পি কিউ এর ক্ষেত্রফল কি হবে, এর ক্ষেত্রফল হবে হচ্ছে ভুজ, অর্থাৎ ও এর স্থানাঙ্ক 0, ও পি 8/3, কিউ হচ্ছে 4/3, কোটি 2/3, 4/3, 1 1 1, গুণন করবো, অর্থাৎ এটাকে আমরা ভাঙি 0
সরি, এটাকে যদি ভাঙি তার মানে এই সারি আর এই কলাম, এই কলাম বাদ, এই কলাম এবং এই সারি বাদ যাবে, তার মানে 2/3 বিয়োগ 4/3 0 ইন্টু এই কলাম এবং এই সারি বাদ যাবে, তার মানে 8/3 বিয়োগ 4/3 প্লাস 1 ইন্টু 8/3 গুণন 4/3 মাইনাস 4/3 ইন্টু 2/3। তাহলে এখানটুকু মানে এটা দ্বারা 0 দ্বারা গুণ করলে 0, 0 দ্বারা গুণ করলে 0, শুধুমাত্র এই অংশটুকু থাকে। অর্থাৎ 4 দুগুণ 4 4 4 8 4 8টা 32, 32 আর 3 থেকে 9 মাইনাস 4 1 4 4 দুগুণ 8, 8/9। আর আমাদের এখানে মান আসতেছে কত? এখানে যদি ক্যালকুলেশন করি 9 32 মাইনাস 8, 8 থেকে 32 বিয়োগ দিলে 26, 8 থেকে 32 বিয়োগ দিলে কত? 26। তার মানে হাফ ইন্টু 26/9, এটা দ্বারা 2 দ্বারা ভাগ দিলে 13 ইকুয়াল টু কত? 13 ডিভাইডেড কত? 9 বর্গ একক। এটাই আমাদের অ্যান্সার, 13/9 বর্গ একক, এটাই আমাদের অ্যান্সার। মানে ক্ষেত্রফল বের করতে পেরেছে। মানে এই টাইপের মানে সবই প্রায় একই, শুধু একটু বুঝতে হবে আমাদের। এটা আজকে আমাদের লাস্ট ম্যাথ। মানে এটা আগে আমরা দেখাবো, মানে এই টাইপের এবি রেখা, এটা আমরা একটু আগেও দেখাইছি। মানে ক্ষেত্রফল এবি রেখা, যে এবি রেখার সমতিখণ্ডন বিন্দুর সাথে মূল বিন্দু যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল। এই যে পূর্বে যে ম্যাথটা দেখালাম, মানে মাত্র যে ম্যাথটা দেখালাম, এই তো এইটাই মানে মূল বিন্দু থেকে সমতিখণ্ডক বিন্দুর, মানে এই হুবহু একই ম্যাথ, অনুরূপ ম্যাথ। এটা হচ্ছে অনুরূপ, HW করবে অনুরূপ ম্যাথ, অনুরূপ একদম অনুরূপ। মানে এটা কোন বোর্ড? দিনাজপুর বোর্ড 22-এর অনুরূপ, যশোর বোর্ড 19 অনুরূপ। মানে এখান থেকে তুমি আগে এবি এর সমদ্বিখণ্ডন PQ নির্ণয় করবে, PQ নির্ণয় করার পরে PQ মূল বিন্দু ও দেওয়া আছে, ও থেকে তো এটার ক্ষেত্রফলটা উৎপন্ন করে ত্রিভুজ, যে উৎপন্ন এই ত্রিভুজটা, এই যে ত্রিভুজটা যে ত্রিভুজ উৎপন্ন করবে সেই ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে OPQ এর ক্ষেত্রফল, OPQ এর ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। সেম, মানে ওইটার সেম। তুমি যদি ওইটা দেখে দেখে শুধুমাত্র যদি মানও বসাও তাও সেম, তাও ওই ম্যাথ চলে আসবে, ম্যাথ শিখে যাবে। এমনি বললাম, কিন্তু তুমি এটা ট্রাই করবে। এত বিন্দু হতে, এখন আমরা এটা আমাদের লাস্ট ম্যাথ আজকের, এত বিন্দু হতে সর্বদা 5 একক দূরত্ব বলেছে। আমরা সবসময় রাখবো দূরত্বের বেলায় ওই দূরত্বের সূত্রটা মনে রাখবো। এত বিন্দু হতে বিন্দু PXY ধরে নিব, চলমান বিন্দু PXY ধরে নিব। তার মানে ধরি, প্রথমে প্রশ্ন ধরবো, প্রথমে তার সাথে সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তার মানে প্রথমে ধরি সঞ্চার পথ বললে চলমান বিন্দু প্রথমে ধরে নেব, চলমান বিন্দু PXY। হ্যাঁ, আর যে বিন্দুটা দেওয়া আছে, মানে এখানে বলেছি কি বিন্দু হতে, মানে এই একটা বিন্দু, প্রশ্নটা ভালো করে বলুন, এই বিন্দু হতে সর্বদা 5 একক দূরে, হ্যাঁ, মানে এই বিন্দু হতে সর্বদা 5 একক দূরে অবস্থিত কোন চলমান বিন্দুর, মানে দূরত্ব এদের মধ্যবর্তী যে এই বিন্দু আর এই বিন্দু মধ্যবর্তী, যে এদের মধ্যবর্তী দূরত্ব সর্বদা 5 একক, এটাই বোঝা যাচ্ছে। তার মানে প্রশ্ন মতে কি বোঝালো, যে এই দুইটা বিন্দুর দূরত্ব সর্বদা 5 একক। তার মানে এই দুইটা বিন্দুর দূরত্ব বের করতে হবে। তার মানে ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তরের উপর হোল স্কয়ার, সরি বিয়োগ হবে, একটু 5 একক। বুঝতে পেরেছি? তার মানে এই বর্গটা ওপার চলে যাবে। তার মানে 9 মাইনাস 3 × 6x প্লাস x স্কয়ার। এখন এখানে যদি আমরা বর্গ করি, তার মানে 121 প্লাস 22y প্লাস y স্কয়ার ইকুয়াল টু 25। এন্ড এক্স স্কয়ার এখন আমরা যদি সাজাই, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস মাইনাস 6x প্লাস 20y, 130 থেকে যদি 121 প্লাস 9 ইকুয়াল টু 130, 130 থেকে 25 বিয়োগ দিলে 105 ইকুয়াল টু 0। এটাই সঞ্চার পথের সমীকরণ, এটাই মূলত সঞ্চার পথের সমীকরণ। এখানে শুধু সাজিয়েছি আমরা, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 22y, আর এখানে ক্যালকুলেশন করে এই তো
এই সমীকরণটা এসেছে। এটাই হচ্ছে মূলত সঞ্চার পথের সমীকরণ। এটাই ছিল মূলত আমাদের আজকের লেকচারের লাস্ট ম্যাথ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি কোনো ভুল ত্রুটি হলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন এবং ভালো লাগলে আমার পাশেই থাকবেন। এবং আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।